দেশে বিদেশে অনলাইনে সংযুক্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল অফিসার্স, জেসিও এবং সকল পর্যায়ের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতিরক্ষা এবং প্রধানমন্ত্রী হিসাবে শুধুমাত্র দায়িত্ব পালনের অংশ হিসেবেই নয়, বরং একজন গর্বিত শহীদ সেনা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই ধরনের অনুষ্ঠান এবং এই প্রতিবেশ আমার কাছে নতুন নয়, বরং এই ধরনের অনুষ্ঠান দেখতে দেখতেই আমি বড় হয়ে উঠেছি। সুতরাং আজকের এই অনুষ্ঠানে এসে স্বাভাবিকভাবেই আমি কিছুটা নস্টালজিক। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আমার শৈশব কৈশোরের স্মৃতির অনেকখানি দখল করে রয়েছে সশস্ত্র বাহিনীর কঠোর নিয়মানুবর্তিতা এবং দায়িত্বশীলতা। কুচকাওয়াজের শব্দ আর বিউগলের সুর আমার অতি পরিচিত। সেনা পরিবেশেই আমি আমার পিতা, মাতা এবং আমার একমাত্র ছোট ভাইয়ের সঙ্গে বেড়ে উঠেছি। আজ আমি আপনাদের সামনে সেনা নিবাসে এই দরবারে যখন দাঁড়িয়েছি, তখন আমার মা, বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সেনা পরিবেশে বেড়ে ওঠার কালেই অনেক প্রিয় মুখের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে আজকের এই অনুষ্ঠানে। যারা আমার বেড়ে ওঠার দিনগুলোতে আমার পরিবারের সাথে খুব কাছে থেকে সম্পৃক্ত ছিলেন, আমার বাবার কর্মজীবনে পাশে থেকে তাকে সহায়তা করেছেন, গভীর শ্রদ্ধার সঙ্গে এই মুহূর্তে তাদের কথাগুলো মনে পড়ছে, তাদেরকে আমি স্মরণ করছি গভীর শ্রদ্ধার সঙ্গে। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার্স এবং সৈনিকবৃন্দ, এই অনুষ্ঠানের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি। তৎকালীন সেনা কর্মকর্তা, সদস্য এবং মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজের লেখা একটি প্রবন্ধ রয়েছে, একটি জাতির জন্ম শীর্ষক এই নিবন্ধে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং এর সূচনা লগ্ন, মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমান এবং সেনাবাহিনীর ভূমিকা সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে এই নিবন্ধে। 1972 সালের 26শে মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে অধুনালুপ্ত দৈনিক বাংলা পত্রিকার বিশেষ প্রোটপত্রে প্রকাশিত একটি জাতির জন্ম শীর্ষক নিবন্ধের শেষ প্যারায় শহীদ জিয়াউর রহমান লিখেছিলেন, সময় অতি মূল্যবান। আমি ব্যাটালিয়নের অফিসার, জেসিও আর জওয়ানদের ডাকলাম, তাদের উদ্দেশ্যে ভাষণ দিলাম। তারা সবাই জানত। আমি সংক্ষেপে সব বললাম এবং তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। তারা সর্বসম্মতিক্রমে হৃষ্টচিত্তে এই আদেশ মেনে নিল। আমি তাদের একটা সামরিক পরিকল্পনা দিলাম। তখন রাত 2:15, 26শে মার্চ 1971 সাল। রক্তের আখরে বাঙালির হৃদয় লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখবে ভালোবাসায়। এই দিনটিকে তারা কোনোদিন ভুলবে না, কোনো দিন না। স্বাধীনতার ঘোষকের লেখা একটি জাতির জন্ম নিবন্ধটি আবারও 1974 সালের তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় হুবহু প্রকাশিত হয়েছিল। রক্তাঙ্গনের চাক্ষু স্মৃতি নিয়ে শহীদ জিয়ার লেখা নিবন্ধটি যখন প্রকাশিত হয়েছিল, সেই সময়টিতে প্রায় সকল মুক্তিযোদ্ধারাই ছিলেন জীবিত বা বর্তমান।
এবং তারা ছিলেন সেই সময় সাক্ষী। আমি মনে করি স্বাধীনতার ঘোষকের লেখা একটি জাতির জন্ম আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দলিল। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সামরিক, আধা সামরিক এবং বেসামরিক জনগণ, আমরা সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। আমি এই অনুষ্ঠানে আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছি, যাদের অসীম আত্মত্যাগে আমাদের স্বাধীন এবং সার্বভৌম আজকের এই বাংলাদেশ। দেশের স্বাধীনতা অর্জনের পরও বিভিন্ন সময় দেশের স্বার্থ বিরোধী তৎপরতা মোকাবেলা কিংবা বিদেশের মাটিতে দেশ এবং দেশের সশস্ত্র বাহিনীর গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখতে গিয়ে সশস্ত্র বাহিনীর যারা জীবন দিয়েছেন, যার মধ্যে পার্বত্য চট্টগ্রামে 217 জন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে এ পর্যন্ত 151 জন জীবন উৎসর্গ করেছেন, অনেকে হয়েছেন আহত। আমি তাদের আত্মদানকে কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা করে স্মরণ করছি। সশস্ত্র বাহিনীর উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সশস্ত্র বাহিনী কেবল যুদ্ধকালীন প্রয়োজনে একটি অবশ্যম্ভাবী শক্তি নয়, বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসাবে ভূমিকা রাখার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং রাষ্ট্রীয় সীমানার বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হয়ে মুক্তিযুদ্ধ বিধ্বস্ত দেশের শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা বিশ্ব স্বীকৃত। 1971 সালে দেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 1975 সালে 7ই নভেম্বরের সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কাছে ছিল অনুপ্রেরণার উৎস। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময় এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনৈতিক চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। গত 12ই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, দীর্ঘ 18 বছর পর গত 26শে মার্চ নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশের 55তম স্বাধীনতা এবং জাতীয় দিবসে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় কুচকাওয়াজ। অত্যন্ত সুশৃঙ্খল, পরিপাটি ও নজর কাড়া প্যারেড এবং প্রদর্শনীর জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। শৃঙ্খলা ও পেশাদারিত্বের এই অনন্য বহিঃপ্রকাশ কেবল সশস্ত্র বাহিনীর গৌরবে বৃদ্ধি করেনি, বরং দেশবাসীর সামনে দেশপ্রেমে উজ্জীবিত সুসংগঠিত সশস্ত্র বাহিনীর সাহসী প্রতিচ্ছবি তুলে ধরেছে, যা দেশবাসীকে করেছে গর্বিত। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, স্বাধীনতার ঘোষক সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া বিশ্বাস করতেন এবং বর্তমান সরকার বিশ্বাস করে,
বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উজ্জীবিত দেশের জাতীয়তাবাদী শক্তি এবং সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী ভূমিকা, দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত আছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিশেষ করে সেনাবাহিনীতে চরম অস্থিরতা, বিশৃঙ্খলা এবং চেইন অফ কমান্ডের চরম অবনতিতে সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমানের দৃঢ় নেতৃত্বে সশস্ত্র বাহিনীকে পুনর্গঠিত করা হয়। সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। সেনাবাহিনী পুনর্গঠনের অংশ হিসাবে ভূ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথক 5টি পদাতিক ব্রিগেডকে রূপান্তর করে 5টি পূর্ণাঙ্গ পদাতিক ডিভিশন গঠন করেন। পরবর্তীতে 6ষ্ঠ ডিভিশনের ভিত্তি স্থাপন করেন। তারই পরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীকে ব্রিগেড কাঠামো থেকে ডিভিশনাল কাঠামোতে উন্নীত করা হয়। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য জাতীয় প্রতিরক্ষা নীতি অপরিহার্য। এই বাস্তবতা উপলব্ধি করে শহীদ জিয়াউর রহমান আভ্যন্তরীণ স্থিতিশীলতা ও বৈদেশিক ভারসাম্যের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো সুনির্দিষ্টভাবে দেশের প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন। যুদ্ধকালীন সময় 1971 সালে 21শে নভেম্বর সমন্বিত আক্রমণকে তিনি বাংলাদেশের প্রথম যৌথ যুদ্ধের মডেল হিসেবে স্বীকৃতি দিয়ে আধুনিক রণকৌশলের ভিত্তি মজবুত করেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীকে কেবল একটি সামরিক শক্তি হিসাবেই দেখেননি, বরং একে নৈতিক শক্তি এবং জনগণের প্রতি ভালোবাসার এক অনন্য মাত্রায় উন্নীত করেছিলেন। সামরিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে শহীদ জিয়ার অবদান অনন্য। তারই হাত ধরেই 1977 সালে প্রতিষ্ঠিত হয় ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ। এছাড়া উন্নত সামরিক প্রশিক্ষণের জন্য স্কুল অফ ইনফেন্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সকে সিলেটে স্থানান্তর এবং আধুনিকায়ন করা হয়। পাশাপাশি তিনি প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং গোয়েন্দা কাঠামোর পুনর্গঠন করেন। নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য তিনি 1978 সালে যুক্তরাজ্য হতে অ্যান্টি এয়ারক্রাফট সক্ষমতা সম্পন্ন ফ্রিগেট বাংলাদেশ নৌবাহিনী জাহাজ আলী হায়দার এবং 1980 সালে 4টি পেট্রোল ক্রাফট অন্তর্ভুক্ত করেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার দূরদর্শী পদক্ষেপের ফলে 1981 সালে কুয়েতে প্রথম বৈদেশিক মিশনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কার্যক্রমের সূচনা ঘটে, যা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে একটি ছোট অর্থনীতি এবং সীমিত সামরিক সম্পদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেবল প্রচলিত সামরিক শক্তির উপর নির্ভর করে টিকে থাকতে পারবে না। তাই তিনি প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে টোটাল পিপলস ওয়ার বা সর্বাত্মক গৃহযুদ্ধের গণযুদ্ধের ধারণা সামনে আনেন, যার মূল দর্শন ছিল রাষ্ট্রের প্রতিরক্ষা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, বরং এটি গোটা জাতির সম্মিলিত দায়। তার এই দর্শন 3টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: জনগণের সচেতনতা ও অংশগ্রহণ, একটি পেশাদার ও দক্ষ সশস্ত্র বাহিনী এবং একটি স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প। তিনি কেবল একটি সামরিক বাহিনী গড়ে তোলেননি, বরং একটি আত্মমর্যাদাশীল, শক্তিশালী এবং গণমুখী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন। উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সশস্ত্র বাহিনীর আধুনিকরণে শহীদ জিয়া অনুসৃত নীতি পদ্ধতি খালেদা জিয়ার সরকারও অব্যাহত রেখেছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 1991 সাল থেকে 1996 সাল এবং 2001 সাল থেকে 2006 সময়কালে আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি, দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য গ্রহণ করা হয় নানামুখী পদক্ষেপ। 1991 সালে বিএনপি সরকার দায়িত্ব নেবার পর আর্ম ফোর্সেস ডিভিশন পুনর্গঠন করে
তিন বাহিনীর মধ্যে সমন্বিত ভূমিকার পথ প্রশস্ত করা হয়। এই সময় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে 21টি ট্যাঙ্ক, 670টি ATGM, 105টি APS, 37 মিলিমিটার বিমান বিধ্বংসী গান সহ ইউনিট গঠন, 74টি 122 mm গান সংযোজন, আর্মি এভিয়েশনের জন্য 3টি বেল হেলিকপ্টার সহ অনেক অস্ত্র এবং সরঞ্জাম সংযোজিত হয়েছে। নৌবাহিনী সক্ষমতা বৃদ্ধির জন্য 1992 সালে 4টি মিসাইল বোট, 1994 সালে 4টি মাইন সুইপিং জাহাজ, 2002 সালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সালাম ও অগ্রদূত, 2003-4 সালে 5টি OPV, 2টি পেট্রোল ক্রাফট, 2টি টাগবোট সংযোজিত হয়। ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে 2003 সালে 4টি সাবমেরিনের সমন্বয় সাবমেরিন স্কোয়াড গঠনের নীতিগত অনুমোদন হয়, যার ধারাবাহিকতায় 2017 সালে 2টি সাবমেরিন নৌবহরে সংযুক্ত হয়েছে। যুদ্ধ জাহাজ ও টহল সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় নজরদারি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের নৌবাহিনীকেও আরো শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসাবে গড়ে তোলা হয়েছিল। বিমান বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য 1991 থেকে 96 সাল এবং 2001 থেকে 2006 সালের মধ্যে 15টি Mi-17 হেলিকপ্টার, 22টি F-6 যুদ্ধ বিমান, 8টি L-39ZA যুদ্ধ বিমান, 12টি T-37B যুদ্ধ বিমান, একটি N-32 পরিবহন বিমান এবং 26টি PT-6 প্রাইমারি প্রশিক্ষণ বিমান ক্রয় করা হয়েছিল। একই সাথে বগুড়া ও মৌলভীবাজার রাডার ইউনিটের মাধ্যমে বিমান বাহিনীর রাডার নেটওয়ার্ককে করা হয়েছিল শক্তিশালী। 101 বিশেষ ফ্লাইং ইউনিট স্থাপন করা হয়েছিল, যার মাধ্যমে আকাশ সীমা পর্যবেক্ষণ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে করা হয়েছিল আরো শক্তিশালী। এই সমস্ত পদক্ষেপের ফলে বাংলাদেশ বিমান বাহিনী ধীরে ধীরে আরো শক্তিশালী, কার্যকর এবং জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন সশস্ত্র বাহিনীকে মডার্নাইজ করার জন্য ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা ও কাজ 2003 সালের থেকে বেগম খালেদা জিয়ার সময় থেকেই শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তি নির্ভর এবং দক্ষতা বৃদ্ধির জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ, সেনা সদস্যদের কল্যাণমূলক উদ্যোগ এবং নতুন ও উন্নত অস্ত্র সংযোজনের মাধ্যমে বাহিনী সমূহের সাংগঠনিক কাঠামো পুনঃসংগঠিত করা হয়েছিল। একই ধারাবাহিকতায় 2002 সালের 10ই জানুয়ারি প্রথমবারের মতো মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST সম্প্রসারণ করে বেসামরিক শিক্ষার্থীদের জন্য ভর্তির দ্বার উন্মুক্ত করা হয়েছিল। পাশাপাশি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সমূহের প্রসার, ফেনী ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ স্থাপন সহ অন্যান্য ক্যাডেট কলেজগুলো সমূহের সংস্করণ ও মডার্নাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, যা শুধু সশস্ত্র বাহিনীর সাংগঠনিক শক্তি বৃদ্ধি নয়, বরং একটি জ্ঞান ভিত্তিক, প্রযুক্তিমুখী, পেশাদার এবং সুসংগঠিত বাহিনী হিসাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে বিএনপি সরকার এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। কুয়েত, হাইতি, রুয়ান্ডা ও অ্যাঙ্গোলা সহ বিভিন্ন মিশনে সশস্ত্র বাহিনী তথা আপনাদের অভাবনীয় সাফল্য আজ বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তিকে করেছে উজ্জ্বল। এছাড়াও বেগম খালেদা জিয়া সেনা সদস্যদের কল্যাণে প্রতিটি সেনানিবাসে আবাসন উন্নয়ন ও সিএমএইচ-এর আধুনিকরণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। সশস্ত্র বাহিনীর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী এটি
মরহুমা খালেদা জিয়া মনে প্রাণে বিশ্বাস করতেন। আর সে কারণেই আমরা দেখেছি, দেশবাসী দেখেছে, 2025 সালের 21শে নভেম্বর প্রচন্ড অসুস্থতা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে হুইল চেয়ারে করে তিনি সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন। তার সেদিন সেনানিবাস থেকে ফিরে যাওয়ার পরে একদিন পরেই তিনি হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেন। এবং এটি ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী এবং প্রিয় বাংলাদেশের প্রতি বেগম খালেদা জিয়ার নিখাদ ভালোবাসা প্রতিফলিত হয়ে উঠেছিল। উপস্থিত সশস্ত্র বাহিনীর প্রিয় কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে দেশপ্রেমের যে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিলেন তা যেন কখনো নিভে না যায়। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা, 21শে নভেম্বর যৌথ সামরিক পূর্ণতা এবং 7ই নভেম্বর দেশপ্রেম ও পেশাদারিত্বের পুনর্জাগরণ, এই তিন অবিভাজ্য ধারা আমাদের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর ঐতিহ্যের মেরুদণ্ড। গণতান্ত্রিক দায়িত্ববোধ এবং দেশের সার্বভৌমত্ব অতন্দ্র প্রহরী হিসাবে নিজেদের প্রস্তুত রেখে এই বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাসকে আগামী প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে টিকিয়ে রাখা আমাদের সকলের সম্মিলিত অঙ্গীকার। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আমাদের সামনে নতুন বাস্তবতা এসেছে। বর্তমান সময়ে যুদ্ধের ধরন পাল্টেছে, বদলেছে নিরাপত্তারও ধরন। আজ নিরাপত্তা মানে কেবল স্থল সীমান্তের সুরক্ষা নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে সমুদ্র, আকাশ, সাইবার স্পেস, তথ্য যুদ্ধ, প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, উপকূলীয় নিরাপত্তা, জ্বালানি অবকাঠামো, সামুদ্রিক সম্পদ এবং আঞ্চলিক ভূকৌশলগত প্রতিযোগিতা। সশস্ত্র বাহিনীকে শুধুমাত্র আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনেই সীমাবদ্ধ না থেকে বরং একই সাথে সমান গুরুত্বের সাথে পেশাগত দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা ও জ্ঞান ভিত্তিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, যাতে করে সশস্ত্র বাহিনী যে কোনো সমসাময়িক ও ভবিষ্যৎ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। এই বাস্তবতাকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর উন্নয়নে আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। শুধুমাত্র সশস্ত্র বাহিনী নয়, নির্বাচনের আগে ঘোষিত ইশতেহারে দেশের প্রতিটি সেক্টরের সংস্কার এবং উন্নয়ন, সেক্টর সকল শ্রেণী পেশার মানুষের অর্থ, সামাজিক এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা এবং কর্মসূচি প্রকাশ করা হয়েছিল। নারীর অর্থনৈতিক ক্ষমতা উন্নয়নে লক্ষ্যে দেশের প্রায় 4 কোটি পরিবারের নারী প্রধানের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই পর্যায়ক্রমিকভাবে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়া কার্ড এরই মধ্যে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দেশের সকল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন
এবং সকল ধর্মাবলম্বী ধর্মীয় প্রধানদের জন্য আর্থিক সম্মানের যে কমিটমেন্ট আমাদের ছিল, সেটির কাজও বর্তমান সরকার শুরু করেছে। দেশে অনাহত বন্যা খরা মোকাবেলা করে পানি ব্যবস্থাপনা এবং সেচ এবং বিশেষ করে কৃষি সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে খাল খনন কর্মসূচির কাজ এরই ভিতরে শুরু হয়েছে। এভাবেই প্রতিটি কর্মসূচি বর্তমান সরকার ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসেবে বাস্তবায়ন শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। একটি নীতিমালার ভিত্তিতে পর্যায়ক্রমে সারা দেশে সবাই সরকার ঘোষিত এই সকল সুবিধাগুলি পাবেন ইনশাআল্লাহ। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আগামী 14 এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন থেকে আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান শুরু করতে যাচ্ছি। আমরা আশা করছি কৃষি অর্থনীতির বিকাশ এবং কৃষকদের জীবন মান উন্নয়নে কৃষক কার্ড অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সারা দেশের সকল কৃষক এই সুবিধা পাবে, যা প্রায় 2,75,00,000 কৃষক যারা সরাসরি কৃষি পেশার সাথে জড়িত। এছাড়া বর্তমান সরকার কৃষি ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করেছে। এতে করে প্রায় 12 লক্ষ কৃষক সরাসরি উপকৃত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশী রয়েছে। বর্তমান সরকার তাদের জন্য প্রবাসী কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করা হবে। শুধুমাত্র আর্থসামাজিক কর্মসূচি নয়, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমাদের এসব কাজ করার উদ্দেশ্য হচ্ছে, বর্তমান সরকার বিশ্বাস করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ এবং সমন্বিত রাখতে শক্তিশালী সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা উন্নয়ন নিশ্চিত থাকা জরুরি। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চায়। আমাদের সরকারের ভিশন হলো একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং দ্রুত প্রতিক্রিয়াশীল সমন্বিত বাহিনী গড়ে তোলা। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিবল ডিটারেন্স, সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপরে আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। আজ এবং আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা বাহিনীকে, প্রতিরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরো দ্রুত প্রতিক্রিয়াশীল এবং সমন্বিত ক্ষমতা সম্পন্ন বাহিনী হিসাবে গড়ে তুলতে চাই। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা এমন ভাবে উন্নত করতে চাই যাতে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকর প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। আমরা এমন একটি আধুনিক জাতীয় নিরাপত্তা কৌশল ও প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে চাই যা বাংলাদেশের বাস্তবতা, জাতীয় স্বার্থ এবং ভবিষ্যৎ হুমকিকে সামনে রেখে আমাদের নিরাপত্তা নিশ্চিন্ত হবে বাংলাদেশ কেন্দ্রিক, জনগণ কেন্দ্রিক এবং অবশ্যই রাষ্ট্রীয় মর্যাদা কেন্দ্রিক। সম্মানিত উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, আপনারা নিঃসন্দেহে অবগত আছেন সশস্ত্র বাহিনীকে আধুনিকরণের জন্য ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা এবং কার্যক্রম 2003 সালে বেগম খালেদা জিয়ার সরকারের শাসনামলে শুরু হয়েছিল। আমাদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা এমন একটি সেনাবাহিনী গড়ে তুলতে চাই যা হবে স্মার্ট, প্রযুক্তি নির্ভর, দ্রুত প্রতিক্রিয়াশীল ও যুগ উপযোগী, যেখানে আমাদের ফাইটিং আর্মস হবে আধুনিক, সজ্জিত ও উচ্চশিক্ষিত, ম্যানুভার সক্ষম এবং দ্রুত মোতায়েনযোগ্য। একই সঙ্গে
আমাদের গোলন্দাজ শক্তিকে আরো নির্ভুল, দূরপাল্লার ও প্রযুক্তি নির্ভর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক, বহুমাত্রিক ও কার্যকর করে গড়ে তোলা হবে। আমরা ড্রোন টেকনোলজি, স্যাটেলাইট নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অবেধ্য করে গড়ে তুলতে চাই। সাইবার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাহিনীর ডিজিটাল নিরাপত্তা ও ডেটা ইন্টিগ্রিটি নিশ্চিত করতে চাই আমরা। সেই সাথে আমরা আধুনিক ও স্মার্ট সমরাস্ত্র যুক্ত করার মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতাকে অন্য উচ্চতায় আমরা নিয়ে যেতে চাই। নৌ নিরাপত্তাকে আমাদের সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বঙ্গোপসাগর, সমুদ্র পথ, সামুদ্রিক সম্পদ, ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি, উপকূলীয় প্রতিরক্ষা এবং সামুদ্রিক যোগাযোগ নিরাপদ রাখা আমাদের সরকারের অন্যতম প্রধান জাতীয় অগ্রাধিকার। আমাদের বিশাল সমুদ্র সীমা এবং সুনীল অর্থনীতি সুরক্ষা নিশ্চিত করতে সেনাবাহিনীকে একটি শক্তিশালী ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তুলতে চাই আমরা, যেখানে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন এবং অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমের সমন্বয়ে আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব হবে সুসংহত। বিমান প্রতিরক্ষা নজরদারি, দ্রুত মোতায়েন, আকাশ সীমা সুরক্ষা এবং প্রযুক্তি ভিত্তিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিমান বাহিনীর মডার্নাইজেশন অব্যাহত রাখতে চাই আমরা। আকাশ সীমা রক্ষায় অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান সংযোজন এবং বহুস্তরীয় সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে আমাদের বিমান বাহিনীকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় আজকের এই অনুষ্ঠানে আমি ব্যক্ত করছি। তিন বাহিনীর মধ্যে আধুনিক জয়েন্ট অপারেশন নীতি এবং C4I অর্থাৎ কমান্ড কন্ট্রোল কমিউনিকেশন কম্পিউটার্স এবং ইন্টেলিজেন্স সিস্টেমের আধুনিকায়ন আমাদের যে কোনো সংকটকালীন মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর মোতায়েন নিশ্চিত করবে। সেই সাথে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আমাদের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের দুর্যোগে পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে সক্ষম হবে। একটি আত্মমর্যাদাশীল, আত্মনির্ভরশীল প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি তৈরি তথা দেশীয় প্রতিরক্ষা শিল্প তোলার পরিকল্পনা আমাদের রয়েছে, যা আমি বাহিনী প্রধানদের সাথে এরই ভিতরে আলোচনা করেছি। এই পরিকল্পনায় টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামাদি নির্মাণে সর্বোচ্চ জোর দেওয়া হবে। পরিকল্পনা সফল হলে এটি নিঃসন্দেহে আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তি, কর্মসংস্থান এবং কৌশলগত স্বাধীনতাও বাড়াবে আমাদের। পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আমরা আশা করি একটি অংশ নিজেরাই তৈরি করতে সক্ষম হব আমরা, ইনশাআল্লাহ। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের বাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তি বজায় রাখা হবে আমাদের অগ্রাধিকার। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের যে সাফল্য রয়েছে, আগামী দিনেও আমরা সেই সাফল্যের ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বহির্বিশ্বে দেশের মর্যাদা উজ্জ্বল করতে আমাদের সততা, আপনাদের সততা, শৃঙ্খলা এবং দায়িত্বশীলতা একটি শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার হিসেবেও কাজ করবে। বর্তমান সরকার মিলিটারি টু মিলিটারি পার্টনারশিপ উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বন্ধুত্বকে আরো সুদৃঢ় করতে চায়। নতুন প্রজন্মের সেনা সদস্যদের দেশপ্রেম, সাহস ও প্রজ্ঞাকে আমরা আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় করে একটি বিশ্বমানের স্মার্ট ও পেশাদারিত্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আজ আপনাদের সামনে আমি সশস্ত্র বাহিনী বর্তমান সরকারের কিছু পরিকল্পনা এবং পদক্ষেপের কথা বলেছি। একই সঙ্গে আমি বিগত ১.৫ দশকের সময় কিছু তত্ত্ব ও তিক্ত বাস্তবতাকেও আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই সময়টিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়।
সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। এমন বাস্তবতায় আজ আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কারণ আমরা মনে করি এটি কেবল একটি প্রশাসনিক পদক্ষেপই নয়, বরং সশস্ত্র বাহিনীর চেইন অফ কমান্ড এবং নৈতিক ভিত্তি প্রতিষ্ঠার জন্য একটি ইতিবাচক উদ্যোগ। আগামীতে আর কেউ কখনো অনিয়মের শিকার হবেন না, এটা আমাদের সরকারের প্রতিশ্রুতি ইনশাআল্লাহ। উপস্থিত বাহিনী প্রধানবৃন্দ, উপস্থিত অফিসার, উপস্থিত সৈনিকবৃন্দ, আমিও সেনা পরিবারেরই সন্তান। সঙ্গত কারণে সশস্ত্র বাহিনীর মনোজগতের সঙ্গে আমি নিবিড় সম্পর্ক অনুভব করি। এই বাহিনীর প্রতিটি সদস্যদের কল্যাণ ও তাদের পরিবারের সামাজিক নিরাপত্তার বিষয়ে অবশ্যই বর্তমান সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে। সশস্ত্র বাহিনীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, পরিবার, বাসস্থান, চিকিৎসা, প্রশিক্ষণ, ক্যারিয়ার উন্নয়ন এবং অবসরোত্তর মর্যাদাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চায়। বেতন কাঠামো পুনর্মূল্যায়নের কাজ শুরু হলেও বর্তমান সশস্ত্র বাহিনীর জন্য একটি আধুনিক বেতন কাঠামো প্রণয়ন করার পরিকল্পনা আমাদের রয়েছে। চিকিৎসা নিশ্চিত করতে প্রতিটি ক্যান্টনমেন্টে সিএমএইচ এর চিকিৎসা এবং আনুষঙ্গিক সুবিধা যথাসম্ভব বাড়ানোর পরিকল্পনাও আমাদের রয়েছে পর্যায়ক্রমিকভাবে। দুর্গম এলাকায় দায়িত্বরত সদস্যদের পরিবারের নিরাপত্তা এবং তাদের সন্তানদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং বৃত্তির সুযোগ বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে। শহীদ, যুদ্ধাহত এবং অবহেলিত পরিবারগুলোর মর্যাদা এবং পুনর্বাসন বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকার একটি। সেনানিবাসগুলোতে আবাসন এবং জীবনযাত্রার মান উন্নয়ন সহ তৃণমূল পর্যায়ে সেনা সদস্যদের জন্য অবসরোত্তর সামাজিক নিরাপত্তা ও আত্মমর্যাদাশীল অবস্থান নিশ্চিত করাও বর্তমান সরকার এ ব্যাপারে সচেতন। বর্তমান সরকার ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত সেনাদের জীবনমান উন্নয়নে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন নীতি চালুর ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত, যা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতেও আমরা উল্লেখ করেছি। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার এবং সৈনিকবৃন্দ, এবার আমি আপনাদের সামনে কিছু কৌশলগত দিক নির্দেশনা রাখতে চাই। আপনারা সংবিধান, শপথ, শৃঙ্খলা এবং কমান্ডের প্রতি অবিচল থাকবেন। আমাদের সকলকে মনে রাখতে হবে, চেইন অফ কমান্ড, ডিসিপ্লিন এবং পেশাদারিত্ব সশস্ত্র বাহিনীর সফলতার মূল চাবিকাঠি। সুতরাং নিজেদের পেশাগত দক্ষতা ক্রমাগত উন্নত করার কোনোই বিকল্প নেই। আধুনিক যুদ্ধক্ষেত্রে কেবল প্রযুক্তি দিয়ে নয়, বরং কৌশল এবং দক্ষতা দিয়ে মোকাবেলা করতে হয়। এর জন্য প্রয়োজনীয় আন্তঃবাহিনী সমন্বয় এবং কৌশলগত চিন্তা শক্তির সংমিশ্রণ থাকতে হবে অবশ্যই। জনগণের সঙ্গে আপনাদের সম্পর্ক হবে আস্থা, বিশ্বাস ও গভীর দায়িত্ববোধের। এর ভিত্তিতেই গড়ে ওঠা এক অটুট বন্ধন। এই বন্ধনেই আপনাদের শক্তি এবং প্রেরণা হিসাবে কাজ করবে। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের প্রতিটি নাগরিক সশস্ত্র বাহিনীকে শুধু শেষ ভরসার আশ্রয় হিসেবেই দেখে না, বরং সাহস, দৃঢ়তা এবং নির্ভরতার প্রতীক হিসেবেও তারা আপনাদেরকে দেখে।
আপনাদের প্রতি জনগণের এই অকৃত্রিম আস্থা এবং ভালোবাসাই যেন আপনাদের অন্যতম চালিকা শক্তি ও অনুপ্রেরণা হয়। দুর্নীতি, দায়িত্বে অবহেলা, অব্যবস্থাপনা এবং ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে সর্বতোভাবে বিরত রাখবেন। আমাদেরকে মনে রাখতে হবে, দেশের সম্পদ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং অপচয় রোধ করা আমাদের সবার নৈতিক এবং পেশাগত দায়িত্ব। আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালনকালে, বিশেষত শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অবস্থায় বাংলাদেশের মর্যাদাকে সবার উপরে স্থান দিতে হবে। কারণ আপনি সেখানে শুধুমাত্র একজন সৈনিক নন, বরং বাংলাদেশের একজন প্রতিনিধি। সেখানে উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার্স এবং সৈনিকবৃন্দ, বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম। আপনারা যদি আধুনিক, সুশৃঙ্খল এবং পেশাদার হন, দেশপ্রেমে অনড় থাকেন, তাহলে বাংলাদেশ আরো নিরাপদ হবে, আরো মর্যাদাশীল হবে। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, সশস্ত্র বাহিনীকে আমরা একটি আধুনিক ও সময় উপযোগী বাহিনী হিসাবে গঠন করতে বদ্ধপরিকর। আপনাদের প্রাপ্য সম্মান, পেশাগত মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে আমাদের সরকার সর্বদা দায়িত্বশীল থাকবে ইনশাআল্লাহ। একই সঙ্গে আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি, আপনারা দল মতের ঊর্ধ্বে থেকে কেবল বাংলাদেশকে ধারণ করবেন। প্রয়োজনে নিজের জীবন বিপন্ন করে হলেও সর্বক্ষেত্রে আমরা দেশের স্বার্থকে সবার উপরে প্রাধান্য দিব। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। আজকের এই দরবার থেকে আমি একটি বার্তা দিতে চাই, বাংলাদেশ এগোবে শৃঙ্খলা, সক্ষমতা, আত্মমর্যাদা এবং দেশ প্রেমের শক্তিতে। আর সেই অগ্রযাত্রায় আমরা আমাদের সহযোদ্ধা হিসাবে আপনাদের গৌরবময় সশস্ত্র বাহিনীকে পাশে দেখতে চাই। সশস্ত্র বাহিনী যেই কারণে গঠিত হয়েছে, সকল কাজে আমরা সেই উদ্দেশ্যকে স্মরণ রাখব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী হবে ইনশাআল্লাহ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, পেশাদার, আধুনিক ও মর্যাদাপূর্ণ বাহিনী। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করব, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখব, জনগণের আস্থা অটুট রাখব এবং সর্বোপরি আমরা বাংলাদেশকে ভালোবাসব কর্মে, সততায়, শপথে এবং ত্যাগে। উপস্থিত সকল অফিসার্স বৃন্দ এবং সৈনিক বৃন্দ, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, আপনারা এদেশেরই সন্তান। এদেশের মাটি মানুষের সঙ্গে আমার, আপনার, আমাদের সকলের বেড়ে ওঠা। সুতরাং এই মাটি ও মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। আমি গভীরভাবে উপলব্ধি করি, একজন সৈনিকের জীবন দেশের আরো ৮-১০ জন সাধারণ নাগরিকের মতো নয়, কিংবা সাধারণ একটি চাকুরি নয়। সৈনিক জীবন একটি বিশাল ত্যাগের নাম। এটি একটি পবিত্র শপথ এবং দেশের স্বার্থে
প্রাণ উৎসর্গ করার এক চরম সংকল্প। সেই কাজটি আপনারা সাহসের সঙ্গে করছেন। আমি বিশ্বাস করি আমরা সকলেই যদি যে যার অবস্থান থেকে যার যার ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করি, তাহলে দেশের স্বার্থ বিরোধীরা আর বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যদি একটি সমৃদ্ধ এবং স্বনির্ভর দেশ গড়তে পারি, তাহলে আমরা সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ। সবাই মিলে ভালো থাকার জন্য একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, সকলে দেশের স্বার্থে থাকলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।